আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়া শুরু করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের জগদীশ চন্দ্র বসু গল্প। গল্পটি লিখেছেন গোলাম মুর্শিদ। তথ্যমূলক লেখা। নিচে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে নিয়ে একটি লেখা দেওয়া হলো। এটি গোলাম মুর্শিদের লেখা। গোলাম মুর্শিদ 1940 সালে জন্মগ্রহণ করেন। এটি একটি এক কথায় উত্তর। গোলাম মুর্শিদ কত সালে জন্মগ্রহণ করেন? 1940 সালে। তিনি বাংলা ভাষার একজন বিশিষ্ট লেখক ও গবেষক। তার লেখা বইয়ের মধ্যে আষাঢ় ছলনে ভুলি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, বিদ্রোহী রণক্লান্ত ইত্যাদি উল্লেখযোগ্য। এখানে দেখো যে মাত্র 3টি বইয়ের নাম দেওয়া আছে, তাই আমাদের এই 3টি বইয়ের নামে খুব ভালো করে মনে রাখতে হবে, না হয় নয়তো যে কোনো 2টি বইয়ের নাম দিয়ে না দিয়ে একটি বইয়ের নাম দিয়ে দিলে আমাদের হয়তো মনে থাকবে না। তাই তার লেখা বইয়ের মধ্যে আষাঢ় ছলনে ভুলি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, বিদ্রোহী রণক্লান্ত ইত্যাদি উল্লেখযোগ্য। এখন আমরা পৌঁছে যাই গল্পে। নানা দেশে পৌঁছে গেছে বাঙালিরা, এমনকি পৌঁছে গেছে চাঁদেও। নভোযানে করে যায়নি, তবে বাংলার নামটা চাঁদে পৌঁছে গেছে। চাঁদের গায়ে কালো কালো অনেক দাগ দেখা যায়। এগুলো আসলে বড় বড় গর্ত। এর মধ্যে একটা গর্তের নাম দেয়া হয়েছে একজন বাঙালির নাম অনুসারে। তিনি একজন বিজ্ঞানী। এই বিজ্ঞানীর নাম কি? জগদীশ চন্দ্র বসু। 1858 সালের 30 নভেম্বর তিনি জন্মেছিলেন মুন্সিগঞ্জ জেলার রানীখাল গ্রামে। কোথায় জন্মেছিলেন? মুন্সিগঞ্জ জেলার রানীখাল গ্রামে। এই লাইনটি থেকে প্রশ্ন আসতে পারে, জগদীশ চন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তার জেলার নাম কি? অঞ্চলটি তখন বিক্রমপুর নামে পরিচিত ছিল। মানে এই মুন্সিগঞ্জ জেলার রানীখাল গ্রামের এই যে অঞ্চলটি, এটি আগে বিক্রমপুর নামে পরিচিত ছিল। তারপরে দেখো, এই বিজ্ঞানীর বাবা ভগবান চন্দ্র বসু তার কাজ শুরু করেছিলেন ময়মনসিংহ জেলা স্কুলের হেডমাস্টার হিসেবে। তার মানে এই বিজ্ঞানীর বাবার নাম কি? তাহলে আমরা জানতে পারি জগদীশ চন্দ্র বসুর বাবার নাম ভগবান চন্দ্র বসু এবং তিনি ছিলেন ময়মনসিংহ জেলা স্কুলের ম্যাজিস্ট্রেট। তিনি কি ছিলেন? ময়মনসিংহ জেলা স্কুলের ম্যাজিস্ট্রেট হিসেবে তার পরিচয়। হেডমাস্টার হিসেবে। পরে কয়েক বছর পর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জেলায় চলে যান। কয়েক বছর পর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জায়গায় চলে যান। তিনি এই যে এই লাইনটা, কয়েক বছর পর ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জায়গায় চলে যান। তিনি লেখাপড়া করতেন। লেখাপড়া শুরু করা উচিত মাতৃভাষা দিয়ে। তিনি মনে করতেন লেখাপড়া শুরু করা উচিত মাতৃভাষা দিয়ে, তারপরে ইংরেজি পড়া। তাহলে বোঝা যায় আমাদের এই মাতৃভাষা অনেক আগের মানুষের কাছ থেকে খুবই প্রিয়। হ্যাঁ, দেন জগদীশ চন্দ্র বসু আরো কিছু লেখা আছে। দেখো, জগদীশ বাংলা ভাষায় তার লেখাপড়া আরম্ভ করেছিলেন। একটু বড় হয়ে তিনি কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন। তারপর ভর্তি হন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। জগদীশ কোথায় লেখাপড়া করেন? একটু বড় হয়ে তিনি কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন। তারপর ভর্তি হন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। সেখান থেকে তিনি 1879 সালে বিএ পাশ করেন। কি পাশ করেন? বিএ পাশ করেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে, জগদীশ চন্দ্র বসু কোন স্কুলে পড়েছেন? হেয়ার স্কুলে পড়ে ভর্তি হন। তারপর কোথায়, কোন কলেজে পড়েন? কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। সেখান থেকে তিনি এবার কত সালে বিএ পাশ করেন? 1879 সালে বিএ পাশ করেন। সেখান থেকে তিনি কত সালে বিএ পাশ করেন? 1879 সালে বিএ পাশ করেন। এই কলেজে থাকাকালে তিনি ইউজিন লাফো নামে একজন শিক্ষকের কাছাকাছি আসেন। কার কাছাকাছি আসেন? ইউজিন লাফো নামে একজন শিক্ষকের কাছাকাছি আসেন। এই শিক্ষকের নিয়ে জগদীশ চন্দ্র বসুর জীবনে খুব একটা ঘটনা আছে। সেই ঘটনাটা আমাদের জানতে হবে। কি? এই ইউজিন লাফো মানে এই যে শিক্ষকটি, তিনি জগদীশের মনে প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করেন। কি করে? জগদীশের মনে প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহ সৃষ্টি করে। এই আগ্রহ পরবর্তীকালে তাকে বিপুলভাবে প্রভাবিত করে, যে কারণে আমরা জানতে পারলাম গাছেরও প্রাণ আছে। ওকে। সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করার পর 1880 সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশ ইংল্যান্ডে যান। কোথায় যান জগদীশ চন্দ্র বসু? ডাক্তারি পড়ার জন্য ইংল্যান্ডে যান। সেখানে তিনি ভর্তি হয়েছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি কোথায় ভর্তি হয়েছেন? লন্ডন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু লাশ কাটা শিখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
কেন তিনি অসুস্থ হয়ে পড়েন? লাশ কাটা শিখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তখন ইংল্যান্ডে ছিল আনন্দমোহন বসু। কে ছিলেন? আনন্দমোহন বসু। এখন আমাদের জানতে হবে এই আনন্দমোহন বসুটাকে। তিনি ছিলেন প্রথম বাঙালি র্যাংলার। প্রথম বাঙালি র্যাংলার। র্যাংলার কি? র্যাংলার হচ্ছে গণিতের সবচেয়ে উঁচু ডিগ্রি। র্যাংলার হচ্ছে গণিতের সবচেয়ে উঁচু ডিগ্রি। আমাদের জানতে হবে র্যাংলার কি? র্যাংলার হচ্ছে গণিতের সবচেয়ে উঁচু ডিগ্রি। তার সাহায্যে জগদীশ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে ভর্তি হন। কোন কলেজে ভর্তি হন? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে ভর্তি হন। তিনি প্রাকৃতিক বিজ্ঞানে কাজ করেন লর্ড রেলে এবং অন্য কয়েকজন নামকরা শিক্ষকের অধীনে। রেলে পরে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় তিনি প্রাকৃতিক বিজ্ঞানে কাজ করেন এরকম কয়েকজন শিক্ষকের অধীনে ছিলেন, তার মধ্যে একজনের নাম বলো, তাহলে তার নাম কি হবে? লর্ড রেলে। এবং কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তাহলে হবে কি লর্ড রেলে নোবেল পুরস্কার পেয়েছিলেন। জগদীশ সাধারণ ডিগ্রি না করে প্রাকৃতিক বিজ্ঞানের ট্রাইপাস ডিগ্রি করেন। কি না করে? সাধারণ ডিগ্রি না করে ট্রাইপাস ডিগ্রি করেন। তারপরে দেখো আহ ডিগ্রিটা কত সালে পেয়েছে? 1884 সালে। কত সালে পেয়েছে? 1884 সালে। তারপরে কি আছে? ওই একই বছর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন। একই বছর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রিও লাভ করেন। কয়েক বছর পর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রিও পান। আবার কয়েক বছর পর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কি পান? ডিএসসি ডিগ্রিও পান। এখন আমরা আরেকটা কথা জানি, বিজ্ঞান কথাটার অর্থ আমরা সকলেই জানি। যিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করছেন তিনি হলেন বিজ্ঞানী। কথাটা কিন্তু আসলেও ঠিক না। কারণ এখন দেখা গেল যে আমরা যে কেউ বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করতে পারি, তার মানে কি আমরা সবাই বিজ্ঞানী? না। যে ব্যক্তি আবার বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি করেছেন তাকেও তাই বিজ্ঞানী বলা যায়। আমি এই কথাটার সাথে হালকা পাতলা একমত, পুরোটা না। কিন্তু সত্যিকার অর্থে বিজ্ঞানী হলেন তারা যারা কোনো না কোনো কিছু আবিষ্কার করছেন। যেমন এখানে লেখা আছে যিনি কোনো না কোনো বৈজ্ঞানিক বিষয়, এই যে যিনি কোনো না কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করেছেন, যেমন টেলিফোন আবিষ্কারক, তারা কি? তারাই হলেন বিজ্ঞানী। তারা কি? তারা হলেন বিজ্ঞানী। এখন দেখা যাক, জগদীশ চন্দ্র বসু ছিলেন পদার্থ বিজ্ঞানী। জগদীশ চন্দ্র বসু কি ছিলেন? পদার্থ বিজ্ঞানী। এখানে দেওয়া আছে জগদীশ চন্দ্র বসু ছিলেন পদার্থ, ও সরি, এখানে দেওয়া আছে কি জগদীশ চন্দ্র বসু ছিলেন পদার্থ বিজ্ঞানী। তিনি পদার্থ বিজ্ঞান অনেকগুলো কসমিক ডোর, এই দরজা ভেঙে ঢুক। সরি, একটা অ্যাড চলে এসেছিল মাঝখানে। ওকে, আমরা আবার পড়া স্টার্ট করি। জগদীশের পদার্থবিজ্ঞানী, তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন। তিনি কি করেছিলেন? পদার্থবিজ্ঞানের বিভিন্ন জিনিস তিনি আবিষ্কার করেছিলেন। মানুষ এসব জিনিসের কথা আগে জানতো না, যেমন বিদ্যুৎ চুম্বক তরঙ্গের কথা। মানুষ কি জানতো না? বিদ্যুৎ চুম্বক তরঙ্গের কথা। এই তরঙ্গ এতটা লম্বা যে তাকে কাজে লাগানো যায় না। মানে এই বিদ্যুৎ চুম্বক তরঙ্গটা প্রচুর লম্বা ছিল যে তাকে কাজে লাগানো যায় না। জগদীশ খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন। কি করেন? খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন। একে বলে মাইক্রোওয়েভ। আচ্ছা, একে কি বলে? মাইক্রোওয়েভ। একে কি বলে? মাইক্রোওয়েভ। তাহলে কি মাইক্রোওয়েভ কি? খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বিদ্যুৎ তরঙ্গকে মাইক্রোওয়েভ বলে। তিনি মাত্র 5 মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছেন। কয় মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছেন? মাত্র 5 মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ তিনি সৃষ্টি করেছেন। তারপর কি, এখন যে রেডিও টেলিভিশন ইত্যাদি আমরা চালাই, এখন আমরা কি চালাই? রেডিও টেলিভিশন ইন্টারনেট, এই যে মাইক্রোওয়েভ এগুলো যে চালাই, কুকার ইত্যাদি দেখতে পাই, সেগুলো জগদীশ চন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি হয়েছে। এমনি এমনি কিন্তু আমরা পাই না, জগদীশ চন্দ্র বসু আমাদেরকে অনেক হেল্প করছে। তারপরে দেখা যাক, 1894 সালে তিনি কলকাতার টাউন হলে তার আবিষ্কারের কয়েকটা জিনিস প্রকাশ্যে দেখান। তিনি এক ঘরে বৈদ্যুতিক সংকেত তৈরি করে বিনা তারে অন্য ঘরে রাখা বারুদে আগুন লাগিয়ে দেন। ওয়াও! বিনা তারে অন্য একটা ঘরে বেল বাজে, অর্থাৎ ঘন্টা বাজান। এটা কি তোমরা বুঝতে পারছো? এটা কি আমরা কার্টুনে দেখছি যে কোথাও একটা আগুন লেগে গেলে, বা আমরা টিভিতে বিভিন্ন জায়গায় দেখছি কোথাও আগুন লাগলে যে একটা অন্য একটা রুমে একটা কিছু একটা লাইটের মতো একটা জ্বলে, আর অনেক শব্দ হয় যেটা দিয়ে মানুষ একটা সিগন্যাল পায়, যেটা দিয়ে মানুষ বুঝতে পারে যে এখানে আগুন লেগে গেছে। যেমন এটা এখন বিশেষ করে বিভিন্ন গার্মেন্টস এ থাকে বা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে।
আহ তারপরে দেখো, তার গবেষণা আর একটা ক্ষেত্র হলো গাছপালা এবং উদ্ভিদ। কি ক্ষেত্র? গাছপালা এবং উদ্ভিদ। এরা কথা বলতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, কিন্তু এদের প্রাণ আছে। এদের কি আছে? প্রাণ আছে। করে মানুষ তা অনুমান করে। তবে এরা যে মানুষের কাজে সাড়া দেয় তা জানতো না। ধরা যাক, একটা মানুষ একটা লতার একটুখানি কেটে দিল, লতাটা অমনি প্রবল ভাবে কেঁপে উঠলো, কিন্তু এই কম্পন চোখে দেখা যায় না। সেটা মাপার জন্য জগদীশ একটা যন্ত্র তৈরি করেন। দেখো, উনি কতটা উদার মনে ছিলেন যে লতার কম্পন, লতার কষ্টের কম্পনটা মাপার জন্য হলেও একটা যন্ত্র তৈরি করেন। তার নাম ক্রেস্কোগ্রাফ। সেই যন্ত্রটার নাম কি? ক্রেস্কোগ্রাফ। যন্ত্রটার নাম কি দিয়েছেন? ক্রেস্কোগ্রাফ। কোথায় গেল আমাদের ক্রেস্কোগ্রাফ? এই যে, তার নাম ক্রেস্কোগ্রাফ। আর একটা উদাহরণ দিই। জানালার কাছে চারা গাছ লাগালে গাছটা যেদিকে দিয়ে আলো আসছে সেদিকে বেঁকে যাবে। জগদীশ এটাও পরীক্ষা করে দেখান। ওকে, ফাইন। তারপরে কি আছে? এখন ঘরে ঘরে টেলিভিশন দেখা যায়, টেলিভিশনের কথা শোনা যায়, ছবিও দেখা যায়। রেডিওতে কেবল কথা শোনা যায়। রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি জগদীশ আবিষ্কার করেন 1896 সালে। রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি জগদীশ আবিষ্কার করেন 1896 সালে। 1896 সালে। কাছাকাছি সময় ইটালিয়ান বিজ্ঞানী মার্ক নিও একই কৌশল আবিষ্কার করেছিলেন। কে আবিষ্কার করেছিলেন? ইটালিয়ান বিজ্ঞানী মার্ক নিও একই কৌশল আবিষ্কার করেছিলেন। তবে কথা বলার রেডিও আবিষ্কার হতে আরো কয়েক বছর লেগেছিল। ইটালিয়ান বিজ্ঞানী মার্কনি ওই একই সময়ে একই আবিষ্কার করছিলেন দেখে বিনা তারে রেডিওতে আমাদের জগদীশ চন্দ্র বসুর নাম অনেকটা পিছিয়ে আছে, আবার বলা যায় যে অনেক বইয়ে আছে এই কথাটা। আচ্ছা, যাই হোক, অনেকগুলি বিশ্ববিদ্যালয় জগদীশ চন্দ্র বসুকে সম্মানসূচক ডিএসসি উপাধি দেয়। কি উপাধি দেয়? সম্মানসূচক ডিএসসি উপাধি দেয়। তিনি এফআরএস উপাধিও পান। তারপর আরেকটা সবথেকে গর্বের বিষয় হলো, ব্রিটিশ সরকার, ভারত সরকার না, বাংলাদেশ সরকার না, দুই বাংলার কোনো বাংলা সরকারই না, ব্রিটিশ সরকার 50 পাউন্ডের নোটে তার ছবি ছাপে। ব্রিটিশ সরকারের কত পাউন্ডের নোটের ছবি ছাপে? 50 পাউন্ডের নোটে। এখানে দেখো, তার একটা ব্রিটিশ সরকারের যে 50 পাউন্ডের নোটের যে ছবিটা ছাপে, সেই ছবিটাও দেওয়া আছে। মানে তাকে কতটা রেসপেক্ট করছে সবাই, যে কারণে তার ছবিটাও ব্রিটিশ সরকারের নোটে দিছে, ওটা আবার আমাদের বইয়ে দিয়ে দিছে। আমরা এর জন্য খুব গর্ববোধ করি। যাই হোক, এখানে কিছু শব্দার্থ আছে দেখো, যেমন অনুমান করা মানে আন্দাজ করা, নভোযান মানে রকেট, ইন্টারনেট তথ্য উপাত্ত বিনিময়ের সংযোগ ব্যবস্থা। তারপরে আছে নোবেল পুরস্কার, বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে দেয়া যে পুরস্কার দেয়া হয় ওইটা। এফআরএস, ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, লন্ডনের বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি থেকে পাওয়া সম্মান। ক্রেস্কোগ্রাফ, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র। ট্রাইপস ডিগ্রি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি। ডিএসসি, ডক্টর অফ সায়েন্স, বিজ্ঞান বিষয়ে ডাইরেক্ট ডিগ্রি। ডেপুটি ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের অধীনে কর্মকর্তা। প্রাকৃতিক বিজ্ঞান, উদ্ভিদ, প্রাণী, পদার্থ, পৃথিবী ও মহাবিশ্ব সংক্রান্ত বিজ্ঞান। প্রকাশ্যে সবার সামনে পাউন্ড যুক্তরাজ্যের মুদ্রা। মাইক্রোওয়েভ কুকার, মাইক্রোওয়েভ বা ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে যে যন্ত্রে রান্না করা হয়। সারা প্রতিক্রিয়া। এখন এখানে দেখো, আমাদের পড়ে কি জগদীশ চন্দ্র বসু সম্পর্কে লেখায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য আছে, এটা পড়ে কি বুঝলাম? জগদীশ চন্দ্র বসুর সাল ভিত্তিক কিছু ছক দিয়েছে, এগুলো তোমরা পূরণ করবে। যেহেতু এখন আমাদের কারিকুলামের চ্যাপ্টারটা হয়তো সামনের বছর ইনশাল্লাহ বাদ দিয়ে দিবে বলা যায়, সেহেতু তোমাদের স্কুলে এই কারিকুলামের এখনো এই ছক পূরণ দিতে পারে। তোমরা এটা বাসায় কমপ্লিট করে ফেলবে। জগদীশ চন্দ্র বসুর জন্য তোমাদের নিজের ভাষায় একটা রচনার মতো লিখবে। আরো বিভিন্ন কিছু আছে। তোমাদেরকে জগদীশ চন্দ্র বসুর এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমি দিয়েছি বা দাগিয়েছি। তোমরা যদি পারো সেই প্রশ্নগুলোর উত্তর বাসায় সলভ করবে, তাহলে তোমাদের দেখা যাবে পরীক্ষা হলে যে এক কথায় প্রকাশ আসবে, বা আহ, তারপরে আহ নৈবেত্তিক আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, সেগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তোমাদের কিছু মনে হবে না ওগুলো তখন পূরণ করতে, যদি তোমরা কোশ্চেন করে করে পড়ো।
এই ভিডিওতে আমরা জগদীশ চন্দ্র বসু সম্পর্কে যা জানলাম, পড়লাম, এই যত প্রশ্ন আছে এগুলো তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমি পরের ভিডিওতে কিছু প্রশ্ন তোমাদের মাঝে উপস্থাপন করব। দেখবে তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর কে কত দ্রুত করতে পারো এবং নির্ভুল উত্তর করতে পারো। তবেই তোমরা জানবে যে না, আমাদের পড়াটা সার্থক হয়েছে। এবং তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, আমি এই তোমাদেরকে বলবো। আশা করি সবাই লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবে। ইনশাল্লাহ আমি তোমাদেরকে আরো ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।